এমনিতেই মনে হচ্ছে নেগেটিভ রিভিউ, তারা হয়তো আমাকে এখানে এসে বকাঝকা করতে বললাম, সেগুলো পারলে ডিনাই করে দেখান। तो रुको जरा, सबर करो। अभी मजा आएगा ना भिड़ो। ब्रांडेड कपड़ा, अरे बाद में पहनेंगे ना, अभी पहन के बता तू मुझे। ब्रांडेड कपड़ा पहनेगा ना, आदत डाले तू, पैसा छापने का टाइम आ गया हमारा। ধন্যবাদ নেটফ্লিক্স, অন্তত একটা ওয়েব সিরিজ তোমাদের যে LGBTQ প্রমোট যে একটা এজেন্ডা আছে সেটা বাদ দিয়ে বানানোর জন্য অনেক ধন্যবাদ ভাই। কোনো অ্যাডাল্ট সিনও রাখনি, কোনো হচ্ছে যে ছেলে ছেলে মেয়ে মেয়ে অতিরিক্ত আবেগ এগুলো দেখনি, অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তন শিবরায়, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আরেকটি নতুন রিভিউতে। যদিও চ্যানেলে নিয়মিত রিভিউ দেওয়া হয় না, কারণ হচ্ছে আমি সব কাজ দেখে আসলে রিভিউ দেওয়ার তাগিদটা অনুভব করি না, কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখে আমার মনে হলো যে কিছু কথা বলা উচিত যা অন্য অনেক রিভিউতে আসছে না। তো প্রথমে বলে রাখি যে এটা আমার প্রিয় নায়ক জিদ্দার প্রথম কাজ আমি রিভিউ করছি, যে কারণে এটা আমার জন্য স্পেশাল। তো আমি তারপরে সেই পক্ষপাতিত্বটা বাদ দিয়ে আমি কিছু কথা বলা জরুরি মনে করছি, যেটা আমি অন্য যারা রিভিউ করলো দেখলাম সেখানে আমি আসলে দেখতে পাইনি। সেটি হচ্ছে যে মানে আমার মতে না, এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটার নামটা আসলে খাকি দ্য কলকাতা চ্যাপ্টার রাখা উচিত ছিল। কেন বলছি, আমরা কিন্তু বাংলাতে আমরা পড়েছি যে সার্থক নামকরণ একটা সাহিত্যকর্ম কিংবা যে কোনো একটা কাজের ক্ষেত্রে কেন মানে কতটা জরুরি। তো আমার খাকি দ্য বিহার চ্যাপ্টারের যদি প্রথম এপিসোডের যে একটা দৃশ্য আছে, সিকোয়েন্স আছে, সেই দৃশ্যটা যদি আমরা দেখি, এই যে দেখুন, তো এখানে আমরা কি দেখছি যে একটা অপরাধীকে পুলিশ ধরতে এসেছে, সেটা বিহারের প্রত্যন্ত একটা গ্রামে। তো সেই অপরাধীকে ধরার জন্য যে বিহারের যে রাজধানী পাটনা, সেখান থেকে নির্দেশ আসতেছে। তো সেই নির্দেশটা বিভিন্ন অর্গানোগ্রাম, প্রশাসনিক অর্গানোগ্রাম অনুসরণ করে সেটা হচ্ছে ওই গ্রামের মধ্যে যে দায়িত্বে আছে তার কাছে পৌঁছছে। এখন এই অর্গানোগ্রামটা কিন্তু হচ্ছে মানে বিহারের যে মানে এক একটা অর্গানোগ্রাম কিন্তু আমরা জানি যে এক একটা অফিস, এক একটা দপ্তর এক একটা শহরে মানে অবস্থিত। আমরা যদি বাংলাদেশের সাথে তুলনা করি, বাংলাদেশে যেমন হচ্ছে ধরেন চট্টগ্রাম বিভাগের অধীনে হচ্ছে একটা জেলা, ধরেন ফেনী, সেই ফেনী জেলা অধীনে হচ্ছে একটা উপজেলা দাগনভূঞা, সেই দাগনভূঞার অধীনে হচ্ছে একটা গ্রাম আছে, ধরেন সেটা যে কোনো হতে পারে, জায়গাস্কর হতে পারে, যে কোনো কিছু একটা হতে পারে। তো এই একটা যে মানে এই আমি যে ধরেন চট্টগ্রাম থেকে যে ফেনী থেকে যে দাগনভূঞা থেকে যে জায়গাস্কর গ্রামে গেলাম, এই যে এই গ্রাম, এই একটা যে আমার এই পরিভ্রমণের মাধ্যমে আমি কিন্তু মানে এই চট্টগ্রামের একটা সামগ্রিক একটা ধারণা পেতে পারি, সেটা চট্টগ্রাম হোক যে কোনো জায়গায় হোক। তো তেমনি এই মাধ্যমে আমরা কিন্তু একটা বিহারের একটা সামগ্রিক ধারণা পেয়েছিলাম যে বিহারের বিভিন্ন জেলা আছে, বিহারের বিভিন্ন ডেমোগ্রাফিক বিভিন্ন ধরনের আছে। কিন্তু মানে আমি খাকি দ্য বিহার চ্যাপ্টারে যেরকম আমি দেখেছিলাম যে ওর যে মেন যে ক্যারেক্টারটা থাকে তারও কিন্তু বিহারের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়, এবং সেখানে এক এক জায়গায় হচ্ছে কাস্টের রাজনীতি চলে, এক জায়গায় হচ্ছে অন্যরকম একটা ব্যাপার স্যাপার আছে, এক জায়গায় হয়তো নেশা পানির মাদকদ্রব্যের খুবই উপদ্রব। তো মানে পুরো সামগ্রিক বিহারে কিন্তু একটা চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, যে কারণে আসলে বিহার চ্যাপ্টার নামটা একদম পুরোপুরি সার্থক হয়েছিল। এবং সেখানে কিন্তু নায়ক বিহারে বিভিন্ন জেলার যে থানা আছে তাদের সাথে কোলাবোরেশন করে কাজ করে, মানে এখানে কিন্তু একটা টিমের সাথেই সবকিছু। কিন্তু আমরা এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে কি দেখলাম, তারা কলকাতার বাইরে গেলই না। কলকাতা হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে একটুকু একটা জায়গা, সেই জায়গাটার বাইরে তারা গেলই না। তারা ব্রিগেড, তারা ভিক্টোরিয়া, তারা খিদিরপুর ডক দেখাচ্ছে, এই দেখাচ্ছে, তা দেখেই হচ্ছে আমাদের যারা রিভিউয়ার তারা নিজেরাও কলকাতার বাইরে তারা চিন্তা ভাবনা করতে পারে না। তো কলকাতা সিনেমা যেরকম হচ্ছে কলকাতা বাইরে সহজে বের হতে চায় না, কলকাতা নাটক সিরিয়ালগুলো যেরকম হচ্ছে ওই কলকাতা শহরের অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোর বাইরে তারা যেতে চায় না, তেমনি হচ্ছে এই যে এই সিরিজটাও গেল না, এবং সেই জিনিসটা কেউ পয়েন্ট আউটই করছে না। আমি বুঝলাম না এটা বেঙ্গল চ্যাপ্টার হলো কি করে, এখানে বেঙ্গলের তেমন কি বা আছে। এখানে তো মানে বাংলায় তারাপীঠ আছে, বাংলায় শান্তিনিকেতন আছে, ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত দুই একটা কোট করছে, কিন্তু জলপাইগুড়ি আছে, এক একটা জায়গার মানে ডেমোগ্রাফিকটাই আলাদা এবং তাদের বৈশিষ্ট্যও আলাদা। অন্তত রাজ চক্রবর্তীর যে দুই পৃথিবী সিনেমাটা আছে
সেখানেও অন্তত আমরা পশ্চিমবাংলায় আরেকটু লার্জ স্কেলে আমরা দেখেছিলাম, যে আমরা বীরভূম দেখেছিলাম, বর্ধমান দেখেছিলাম, তারপর সেখানকার পোড়া মাটি দেখেছিলাম, সেখানকার মানুষের ভিন্ন ভিন্ন কথা বলার ধরন আমরা মানে দেখেছিলাম। আমার দুই পৃথিবী আমার খুবই ভালো লেগেছিল, কারণ আমার কাছে মনে হয়েছিল আমি সত্যি সত্যি একটা অন্য জায়গায় গিয়ে সব কিছু দেখতেছি আর কি। কিন্তু এখানে মানে কি বলবো, মানে হয়নি। এবং এতজন মানুষ এখানে কাজ করেছে, মানে বিষয়টা আসলে বাঙালিরাই কাজ করেছে মানে প্রধানত। কিন্তু ওই যে ডাব্বা কাটালে কয়েকদিন আগে দেখলাম, সেখানে ডাব্বা কাটালে হচ্ছে একটা মানে কি জানি নাম ছিল, ভৌমিক বোস। মানে একটা বাঙালির নাম কি কখনো ভৌমিক বোস হতে পারে? মানে দুইটাই টাইটেল, ভৌমিক বোস। যিশু সেনগুপ্ত কিন্তু লিডে আছে, মানে একটু ধরিয়েও দিল না যে হচ্ছে যে ভৌমিক বোস বলতে আসলে কোনো নাম হয় না। ভৌমিক বোসে কিন্তু যে অভিনয় করেছে সেও কিন্তু বাঙালি এবং তিনি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। কিন্তু তারপর আমি জানি না যে একটা ইগনোরেন্স কেন। তো তেমনি আমি খুবই আসলে হতাশ হয়েছি যে কলকাতার বাইরে থাকি তা বেঙ্গল চ্যাপ্টারের ন্যারেটিভটা গেল না। তো এটা আমার মূলত প্রধান অভিযোগ। আর দ্বিতীয়টা বলতে আমি যদি বলি যে নীরজ পান্ডের কাজগুলোতে না, মানে আমি স্পেশাল 26 যেরকম দেখেছিলাম কিংবা রুস্তম দেখেছিলাম, কিন্তু মানে এখন হচ্ছে সিনেমাটোগ্রাফিটা একদম মানে কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল যে মানে একটা টিভি সিরিয়াল আমি দেখতেছি। মানে ক্যামেরা ধরার একটা অ্যাঙ্গেল, সেখানে যারা সিনেমার ভাষা বুঝেন আর যারা টিভি সিরিয়ালের ভাষা বুঝেন তারা জানেন যে দুইটা কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল একটু ভিন্ন ভিন্ন হয়। মানে ক্যারেক্টারটা ক্যামেরাতে ওরকমভাবে ফুটে ওঠে। মানে একটা সিনেমার একটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা নীরজ পান্ডের ধরার কথা। মানে নীরজ পান্ডে আগের কাজগুলো যদি আপনারা দেখেন সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এটা আমার একটা মানে এটা আমার কাছে খুবই একটা কষ্ট লেগেছে আর কি। তো গল্পের দিক থেকে বলতে গেলে গল্পটা ভালো। আপনি যদি পর্ব 1 আর 2 এর যদি আপনি একটু দাঁত খিচে বসে দেখতে থাকেন, তাহলে কিন্তু 3-4-এ এসে মানে আপনার কিন্তু খুবই মানে আপনি তখন আর মোবাইলটা হাত থেকে রাখতে পারবেন না। কিন্তু এই গল্পটাই হচ্ছে এটার একটা মূল শক্তি। আর মূল শক্তি হচ্ছে এখানে যে ধরেন বাংলার সব থেকে সেরা সেরা অভিনেতাদের দিয়ে তাদের সেরা সেরা কাজটা আদায় করে নেওয়া হয়েছে। কিন্তু এই ক্যারেক্টার কাস্টিংয়ের মধ্যে আমি বলবো যে সব থেকে বেশি মিসকাস্টিং হচ্ছে চিত্রাঙ্গদা সিং। মানে একটা বিরোধী দলীয় নেত্রী, তার এমন আকর্ষণীয় একটা ফিগার, এবং চিত্রাঙ্গদা সিংয়ের যে একটা ফেস কাটিং, মানে কিছু আছে না, কিছু ফেস কাটিং দিয়ে আসলে কিছু কিছু ক্যারেক্টার আসলে যায় না। এটা বডি শেমিংও না বা এটা কোনো একটা স্টিগম্যাটাইজ বিষয়ও না। মানে কিছু ফেস কাটিংয়ের সাথে আসলে বিষয়গুলো যায় না যে মানে এই ক্যারেক্টারের সাথে এই জিনিসটা যাচ্ছে। তো চিত্রাঙ্গদা সিংয়ের কাস্টিংটা হয়েছে মানে ঠিক ওইরকমই আর মানে অতটা বেশি ভালো লাগে। এবং যখন চিত্রাঙ্গদা সিং এসেছে পর্দায় এবং ওর যে একটা ব্যাক স্টোরি দেখিয়েছে, তো সেই ব্যাক স্টোরিটা বদলে আমার মনে হয়েছে যে ওই যে লিড যে ক্যারেক্টার অর্জুন মৈত্র, তার একটা ব্যাক স্টোরি দেখানো উচিত ছিল, কিংবা পরমব্রতের স্ত্রীর যে ক্যারেক্টারটা ছিল বা তার কি কিন্তু আরেকটু টানা যেত। তাকে তো আমরা ওই ঘটনার পর তার দেখতেই পেলাম না যে কি হয়েছে তার, সে কিভাবে আছে, কিছু দেখলাম না। এর থেকে অন্তত সিঙ্গম সিনেমাতে মানে এই ইমোশনটা সেই শুরুর দিকেও সেখানেও একটা পুলিশ মারা যায়, তারপর সিঙ্গম আসে, তো সেখানে সেই ইমোশনটা আরো ভালোভাবে কাজে লাগানো হয়েছিল। তো বিহার চ্যাপ্টারে পরিচালক বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে হচ্ছে মানে বিহারের একটা এস্টাবলিশমেন্ট তিনি দাঁড় করিয়েছিলেন, সেটা এইখানে পরিচালক হচ্ছে কিছু কিছু প্রপস, কিছু কোটেশন, কিছু বইপত্রে আলোচনা করে সাজিয়ে মানে অ্যাঙ্গেলসের সাথে হচ্ছে শরৎ রচনাগুলি কিংবা রামকৃষ্ণ কথামৃত, বিবেকানন্দ রচনাগুলি একটা সিন আছে সেখানে সাজিয়ে, তারপর হচ্ছে ওই শাশ্বত চরিত্রের হাতে আছে জগদীশ চন্দ্র ঘোষের গীতা দিয়ে, হিন্দি গীতা কিন্তু মানে বুঝলাম না একটা বাঙালি ক্যারেক্টার কেন হিন্দি গীতা থেকে পড়ে তার মাকে শোনাবে। তো আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই যে খলনায়করা কেন হচ্ছে গীতা পড়বে, পূজা করে, মানে এরকমটা কেন আমাদের সিরিজগুলোতে দেখায়? এটা কি একটা প্রোপাগান্ডা না? তো যাই হোক, তো এরকমভাবে আসলে চেষ্টা করা হয়েছে। তবে আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে আসলে আমাদের বাংলার টিভিতে যত বেশি রিওয়াচ করা হয়েছে যেসব সিনেমা, সব থেকে বেশি রিওয়াচ কিন্তু হচ্ছে অঞ্জন চৌধুরী সিনেমা। মানে আপনি এটা বাংলাদেশে হোক পশ্চিমবাংলা হোক, অঞ্জন চৌধুরী সিনেমা মানেই হচ্ছে মানে মানুষজন একটু ভিড় করে দেখবে চায়ের দোকান বা যে কোনো জায়গায়। তো এখানে অঞ্জন চৌধুরী রাখি পূর্ণিমা সিনেমাটাকে দেখানো হয়েছে, এবং আমার আরেকজন প্রিয় অভিনেতা তাপস পাল তাকে দেখানো হয়েছে, চুমকি চৌধুরীকে দেখানো হয়েছে। তো এই জন্য আমি এই জায়গা থেকে আমি একটু মানে কি বলবো সফট ভাবে আমি বিষয়টা আমি মানে পাস করে গেলাম আর কি। অভিনয় দিক থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খলনায়ক কিন্তু দুর্দান্ত। মানে এর আগে হচ্ছে জুবিলি ওয়েব সিরিজ, সেখানেও দেখলাম উনি যে মানে একটা টিটকারি করে যে কথাবার্তা বলা যায়, মানে ওর এই যে পিঞ্চ করে যে একটা তিতাস করে যে বলা না, এটা অস্থির। প্রসেনজিতের আসলে তুলনা হয় না। প্রসেনজিতে আর একটা দারুণ খলনায়ক চরিত্রে অভিনয় আছে, আপন আমার আপন। এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখবেন, তরুণ মজুমদার, এটা আমার রিকমেন্ডেশন থাকলো।
আর জিদ্দার অভিনয়ের কথা যদি বলতে হয়, আমার কাছে খুবই ভালো লেগেছে যে জিদ্দাকে গদবাধা অ্যাকশনের মধ্যে তাকে বেঁধে না রেখে তাকে হচ্ছে মগজাস্ত্র দিয়ে সবকিছু সমাধান করতে দেখা গিয়েছে। মানে যখন সে শুনলো রঞ্জিতা সাগর এরা পরস্পর বিপরীত নেচার, একজন হচ্ছে ঠান্ডা আরেকজন হচ্ছে আগুন, তো তখন সে করলো কি মানে যে আগুন তাকে তার চালাপালাগুলোকে আটকে রাখলো, আর যে হচ্ছে ঠান্ডা মাথায় তাকে হচ্ছে ছেড়ে দিল, যাতে হচ্ছে যদি সে যদি উল্টোটা করতো তাহলে হয়তো দেখা যেত যে হচ্ছে মানে সাগর যেহেতু একটা ঠান্ডা মাথার মানুষ, সে হচ্ছে বিষয়টা মানে বুঝতো যে তাদের মধ্যে হচ্ছে বিরোধ করার চেষ্টা করছে। কিন্তু রঞ্জিত যেহেতু একটা মাথা গরম পাবলিক, তাই সে হচ্ছে অত কিছু বুঝেনি, সে সোজাসুজি যেটা সোজা বাংলা হয় সেটা ধরে নিয়েই হচ্ছে মানে জিত যে একটা ফাঁদ পেতেছিল সেই ফাঁদে সে হচ্ছে পা দিয়েছে। তো তেমনি আরও অন্যান্য জায়গায় যেমন রঞ্জিত বলছিল বা সাগর বলছিল যে মানে ইয়াকে কি শঙ্কর বড়ুয়াকে কি বাঘাটাকে কি আপনিই মেরেছেন, তো প্রতিবার কিন্তু মনে হয়েছে যে জিৎ হয়তো বাস্ট আউট করবে, কিন্তু রাগটাকে হজম করে অর্জুন মৈত্র যে চরিত্রটা সেটা রাগটা যে হজম করে মুহূর্তের মধ্যে এমন একটা ভাবে হচ্ছে মানে গেমটাকে নিজে আয়ত্ত নিয়ে এনেছে। মানে ওই যাকে জিদ্দার এক্সপ্রেশন দুইবার প্রথমবার হচ্ছে ওই থানার মধ্যে রঞ্জিত ঠাকুর জিজ্ঞেস করে, পরে হচ্ছে আবার ওই ইন্টারোগেশনের সময় হচ্ছে সাগর জিজ্ঞেস করে, এবং দুইবারই হচ্ছে অর্জুন মৈত্র ক্যারেক্টারটা এমনভাবে গেমটা নিজের আয়ত্ত নিয়ে নেয়, জাস্ট 2-3 সেকেন্ডের ব্যাপার। জিদ্দার এই অভিনয়টা আমি বিশেষ করে এটা একদম হৃদয়ে আমি কি বলবো গেঁথে গেছে আমার। মানে পক্ষপাতিত্ব ছাড়াও যদি বলি এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সবাই বলতেছে যে কান পাকান মুরগাবান এই জিনিসটা, কিন্তু অভিনয় যদি সূক্ষ্মভাবে দেখতে হয় এই জিনিসটা অবশ্যই অবশ্যই অবশ্যই। আর তৃতীয় যার অভিনয় আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে এই সাগর আর রঞ্জিত ঠাকুর, এদের দুইজনের কম্বাইন্ড অভিনয়। মানে স্পেশালি ঋত্বিক ভৌমিককে তো আমি ওই যে গান নিয়ে বন্দিশ ব্যান্ডিট বা এরকম কিছু একটা, মানে সেখানে তো একদম সুইট একটা ছেলে, মানে তার থেকে এরকম একটা অভিনয় যে গলা কেটে ফেলতেছে এই করতেছে সেই করতেছে, মানে এটা আসলে মানে অন্যরকম একটা পাওয়া ছিল। এছাড়া বহুদিন বাদে মিঠুনদার ছেলে মিমো চক্রবর্তীকে দেখলাম, শেষ দিকে ছিলাম রকিতে, ওর অভিনয়ও ভালো হয়েছে। আর আরও কিছু কিছু ডিটেলস আমার কাছে খুব ভালো লাগছে, যেমন হচ্ছে এই যে আমার যারা 90s কিডটা আমরা দেখেছি যে মোবাইল হচ্ছে মানে তখন যে মোবাইলগুলো ছিল একটা গুজব ছিল যে মোবাইল থেকে হচ্ছে রেডিয়েশন হয়, তো মোবাইল সবসময় হচ্ছে ওই মানে ড্রয়ারে বা হচ্ছে আলমারির ভিতর বা এইসব জায়গায় রাখতো আর কি। তো এটাও কিন্তু আমি এখানে দেখেছি, মানে এখন যেরকম আমার মোবাইল হচ্ছে বিছনায় রাখি কিংবা টেবিলের উপর রেখে দিই, মানে তখন কিন্তু এরকম ছিল না। আমরা দেখতাম যে আমার বাবা এসে অফিস থেকে এসে পকেট থেকে মোবাইলটা বের করে হচ্ছে বাবার যে টেবিল ছিল সেখানে ঢুকে রাখতো নিচে। মানে আমরা যদি গেম টেম খেলতে চাইতাম অনেক মানে ছল চাতুরি করে সেই টেবিলে হচ্ছে উঠিয়ে মোবাইলটা বের করতে হতো। তো এই জিনিসটা মানে আমাকে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। চিত্রনাট্যের আরেকটা দুর্বল দিক হচ্ছে মানে যেটা একই সাথে যেটা বললাম যে চিত্রাঙ্গদা সিং এর যে ক্যারেক্টারটা সেটারও একটা দুর্বল দিক, সেটা হচ্ছে শহর কলকাতায় এত কিছু ঘটে যাচ্ছে, আমরা কি একটা পাবলিক রিয়াকশন দেখেছি? দেখিনি। মানে সাধারণ জনগণ কি ভাবছে, এই যে আমরা হচ্ছে ডাস কেবিন দেখলাম, তারপর হচ্ছে কফি হাউস, সেসব জায়গায় তো এইসব মানে কলকাতায় কি হচ্ছে সামগ্রিক পরিস্থিতি এইসব নিয়ে তো মানে তুমুল তর্কাতর্কি চলে। বা এই যে বিভিন্ন কলেজ স্কুলের সামনে একটু আলাপ আলোচনা, যারা হচ্ছে সমরেশ মজুমদার উপন্যাস পড়েছেন তারা জানেন যে কলকাতা মানুষ কিন্তু একটু রাজনীতি সচেতন আছে। তো এই যে এখানে কিন্তু আমি এরকম কোনো কিছু দেখতে পেলাম না, এবং বরং দেখতে পাচ্ছি কি মানে যা কিছু বলা সব কিছু হচ্ছে ওই চিত্রাঙ্গদা সিং এর ক্যারেক্টারটা বিরোধী অভিনেত্রী সেই হচ্ছে এরকম করে হচ্ছে মানে স্পুন ফিট করাচ্ছে, মানে কিন্তু মানুষরা টিভিতে এরকম তাকাই আছে কিন্তু তাদের মধ্যে কোনো একটা মানে রিয়েকশন নেই, আলোচনা নেই। মানে এটা কেমন? এর থেকে হচ্ছে যে তপন সিনহার সিনেমা ছিল যে আতঙ্ক, কিংবা হচ্ছে বিজয় বসুর সিনেমা আছে সমাপ্তি, ওসব জায়গায় কিন্তু এই তখনকার কলকাতার যে মানে একটা বিশৃঙ্খল অবস্থা সেটা নিয়ে কিন্তু আলোকপাত করা হয়েছে, এবং সেখানে কিন্তু এই মানুষজন কি ভাবছে তার একটা রিয়েকশন মানে খুব দারুণভাবে ফুটে উঠেছে। তো যারা রিসার্চ করেছিল তারা এই জিনিসটা একটু দেখতে পারতো। তবে রাইটাররা একটু হাততালি পাবে যে চরিত্রগুলোকে একটা মানে মানবিক একটা টাচ দেওয়ার জন্য। প্রসেনজিতের যে ক্যারেক্টারটা সেটাও তার মেয়ের কাছে তার স্ত্রীর কাছে সে ভালো সেজে থাকতে চায়, এবং তার মানে তার মেয়েকে কিন্তু সে খুবই স্নেহ করে। তেমনি হচ্ছে এই যে গ্যাংস্টাররা তারাও কিন্তু হচ্ছে এই বিড়ালকে আদর করে ডাকে হচ্ছে চমচম, এবং তারপর হচ্ছে তারাও কিন্তু খাসির মাংস খেয়ে খুব খুশি হয়। তারাও কিন্তু আমাদের মতোই কেউ নানা কারণে হয়তো তারা এই পথে আসছে এবং সেখান থেকে তারা বের হতেও চায় না, কিন্তু তা সত্ত্বেও তাদের আর এবং আমাদের মধ্যে কিন্তু একটা মিল আছে। তো একটা এই যে গ্রে শেডটা এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, যেটা কিন্তু অনেক জায়গায় মিসিং থাকে। তো শেষ করি বকবকটা
বেশি লম্বা হয়ে গেলে মানুষজন দেখতে চাইবে না। এমনি যদিও আমার রিভিউ তেমন কেউ দেখে না, কিন্তু এমনিতেই মনে হচ্ছে নেগেটিভ রিভিউ দিয়ে ফেললাম। হয়তো জিদ্দার যারা ভক্ত আছে তারা হয়তো আমাকে এখানে এসে বকাঝকা করতে পারে, কিন্তু আসলে মানে আমি যেগুলো বললাম সেগুলো পারলে ডিনাই করে দেখান। তো আমি শেষ করে দিচ্ছি জাস্ট হচ্ছে একটা জিনিস বলে, যে আমি যদি একটা ডিরেক্টর হতাম তাহলে কিন্তু লাস্টে একটা সিন রাখতাম, যে মানে রাখতাম হচ্ছে এরকম, যে কাহিনীটা কিন্তু 2002 সালে করা এবং জিদ্দার ডেবিউ সাথী সিনেমা কিন্তু মুক্তি পায় 2002 সালে। তো আমি এমন একটা সিন রাখতাম যে ওই বিরোধী দলীয় নেত্রীর বাড়ি থেকে হচ্ছে জিদ্দা বের হচ্ছে, অর্জুন মৈত্র বের হচ্ছে, গাড়ি দিয়ে যাচ্ছে, এখন পথের মাঝখানে হচ্ছে সাথী সিনেমার পোস্টার লাগানো হচ্ছে কিংবা হোর্ডিং লাগানো হচ্ছে বড় বড় করে। তো ওইটা দেখে হচ্ছে অর্জুন মৈত্র তার ড্রাইভারকে বলছে যে আরে এই হিরোটাকে, এটা তো পুরো আমার মতো দেখতে। মানে কি একটা দারুণ ব্যাপার হতো না, মানে একটা মানে অন্যরকম একটা ব্যাপার হতো, এটা ভেবেই আমার কাছে কেমন জানি মানে অন্যরকম লাগছে আর কি। তো যাই হোক, যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। ঠিক আছে, টাটা, গুড বাই।